গত 15 বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, অবৈধ আদেশ পালন করতে গিয়ে জনরোষের শিকার হয়েছে পুলিশ। রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। পরাজিত শক্তি যেন দেশকে অস্থিতিশীল করতে না পারে সেজন্য পুলিশ সদস্যদের সতর্ক থাকারও আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। মাহবুব সৈকতের রিপোর্ট। আমার পুলিশ আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হচ্ছে এবারের পুলিশ সপ্তাহ। রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে সপ্তাহের উদ্বোধন করে প্রধান অতিথির ভাষণে মানুষের অধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় পুলিশ বাহিনীকে ভূমিকা রাখতে নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সর্বস্তরের মানুষের অধিকার, মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, কোনো বৈষম্য থাকবে না। যুগ যুগ ধরে এটাই ছিল মানুষের মহান আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষা পূরণে জোর ভূমিকা রাখতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে। আগামী নির্বাচন শান্তিপূর্ণ করতে পুলিশের ভূমিকাও মনে করিয়ে দেন শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে দেশে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন যেন সুষ্ঠু শান্তিপূর্ণ উপায়ে অনুষ্ঠিত হয়, সেজন্য পুলিশ সদস্যদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি সমান আচরণ ও ভোটাররা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করা আপনাদের এবং আমাদের সর্বোচ্চ দায়িত্ব। মনে রাখবেন, কোনো ব্যক্তি যদি অন্যায় বা অনিয়মের মাধ্যমে নির্বাচিত হয়, সে ব্যক্তির দ্বারা ন্যায় প্রতিষ্ঠা সম্ভব নয়। সুতরাং নিশ্চিত করুন যাতে কারো দ্বারা ব্যবহৃত না হন। নারী ও শিশুদের প্রতি সহিংসতা রোধে পুলিশ বাহিনী কি ধরনের ভূমিকা রাখবেন তারও নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। দেশের মানুষ নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পুলিশ বাহিনীকে খুব শক্তিশালী ভূমিকায় দেখতে চায়। আমি আপনাদের প্রতি আহ্বান জানাই, নারী ও শিশুর নিরাপত্তায় সর্বোচ্চ সংবেদনশীল হয়ে কাজ করবেন। পুলিশের প্রতি দেশের জনগণের আস্থা ফেরাতে বাহিনীর সদস্যদের প্রতিও আহ্বান জানান তিনি। স্বৈরাচারী শাসনামলের 15 বছরে দেশের পুলিশ বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করায় সমস্ত ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল। স্বৈরাচারের অবৈধ অন্যায় আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী ব্যাপকভাবে জনরোষের মুখে পড়ে। অনেক সৎ পুলিশ সদস্যদেরও এই জন্য মাশুল দিতে হয়েছে। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বিগত 16 বছরে পুলিশ জনগণের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে সেই দূরত্ব কমিয়ে আনা। পরাজিত শক্তি যেন দেশকে অস্থিতিশীল করতে না পারে সে ব্যাপারেও সতর্ক দৃষ্টি রাখার কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা একটা যুদ্ধ অবস্থায় আছি। অশুভ চক্র আমাদের স্বপ্নকে, আমাদের ঐক্যকে ভেঙে দিতে সব শক্তি নিয়ে চেষ্টা করছে এবং চেষ্টা আরো কঠোরতর করবে। একে প্রতিহত করার জন্য আপনাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে, জাতিকে রক্ষা করার জন্য। 3 দিনব্যাপী আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে পদকের জন্য ঘোষিত 62 জন কৃতী পুলিশ সদস্যকে পদক পরিয়ে দেন প্রধান উপদেষ্টা। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। 6 দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন পালন করছেন শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ গতকাল সোমবার এই কর্মসূচি ঘোষণা করে। কর্মসূচির অংশ হিসেবে আজ বেলা 11:30টার দিকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন শুরু হয়। শিক্ষার্থীরা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ভেতরে বিভিন্ন করিডোরে বিক্ষোভ মিছিল করেন। তারা সবাইকে বের করে পরে বিভিন্ন ফটকে তালা ঝুলিয়ে দেন। দুপুরে তেজগাঁয়ে এক ব্রিফিংয়ে শিক্ষার্থীরা জানান, 6 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত সব পলিটেকনিক ইনস্টিটিউট বন্ধ থাকবে। আমরা চাই আমাদের দেশটা এগিয়ে যাক, তো সেক্ষেত্রে কারিগরি উচ্চশিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠার বিকল্প নাই, এই জিনিসটা করতেই হবে। আর সর্বশেষ আমরা এটাই বলবো, সকল দফা দাবি বাস্তবায়নের জন্য চূড়ান্ত ফলাফল এটাই যে একটা কারিগরি শিক্ষা সংস্কার কমিশন করতে হবে। এই কমিশন এই বিষয়গুলো দ্রুত থেকে দ্রুত বাস্তবায়ন করার এখতিয়ার রাখবে। বিভিন্ন প্রকল্পে দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে প্রধান কার্যালয় সহ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর LGEDর 36 অফিসে অভিযান পরিচালনা করছে দুদক। দুদকের প্রধান কার্যালয় সহ দেশের জেলা অফিস থেকে ওই ইনফরমেন্সড অভিযান পরিচালনা করা হচ্ছে। LGEDর তত্ত্বাবধানে গ্রামগঞ্জের রাস্তা এবং ব্রিজ কালভার্ট নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও কাজের গুণগত মান বজায় না রাখার অভিযোগ এবং উপজেলা ও জেলা পর্যায়ে LGEDর বিভিন্ন কর্মকর্তাগণ কর্তৃক নানা অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। ডিপিপি প্রস্তুতের সময় কিছু খাতে ব্যয় বেশি দেখানো হয়েছে এমন একটি অভিযোগের ভিত্তিতে আমরা আজ দুদক প্রধান কার্যালয় থেকে একটি
এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করি। অভিযানে আমরা বিভিন্ন ডকুমেন্টস এবং তথ্যাদি সংগ্রহ করি। রাজনৈতিক দলগুলোর সমর্থন ছাড়া প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়ন সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। বলেন, জাতীয় সংসদ নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করবে ইসি। তবে রাজনৈতিক দলগুলোর সমর্থন ছাড়া এটা বাস্তবায়ন সম্ভব নয়। আর সিনিয়র সচিব বলেন, প্রবাসীরা ভোট দিতে না পারলে ভোটের কাস্ট হারে প্রভাব পড়ে বলে জানান তিনি। বিস্তারিত দেখুন আবু সাইদ অপুর রিপোর্টে। মঙ্গলবার সকালে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রবাসীদের ভোটদান পদ্ধতি নির্ধারণে অংশীজনদের নিয়ে আয়োজিত সেমিনারের ব্যবস্থা করে ইসি। আর এই সেমিনারে বিভিন্ন নিবন্ধিত অনিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধিরা এসেছেন। শুধু তাই নয়, নির্বাচন কমিশনার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বাংলাদেশ জামাতে ইসলামের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ মতিউর রহমান আকন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। স্বাগত বক্তব্যে সিইসি প্রবাসী ভোটারদের নিয়ে বলেন, পরবর্তী নির্বাচনে অন্তত যাত্রাটা শুরু হোক, তবে দলের সমর্থন ছাড়া প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়ন করা কোনোভাবেই সম্ভব না। প্রক্সি ভোটিং করে তাদের ডিফেন্সের জন্য যারা এক্সপাট্রিয়েট ভোটার তারা দেশে এসে ভোট দিয়ে যায়। অনেক দেশ চালু করেছে, অনেক দেশ চালু করতে পারে নাই, বাট আমরা চালু করতে চাই। অ্যাটলিস্ট সীমিত পরিসরে আমরা শুরু করি, শুরুটা অন্তত হোক। আর এদিকে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, দেশের মোট ভোটারের 10% মতো প্রবাসী ভোটার। সবার মতামত নিয়ে এটা বাস্তবায়ন করতে পারবে ইসি। এটা সামান্য কম বেশি হতে পারে, বাট প্রায় 10%। ভেবে দেখুন যে 10% ভোটারের টু স্টার্ট উইথ অ্যাবসেন্স কিভাবে আমাদের অন্তর্ভুক্তিমূলক নির্বাচনকে কিছুটা হলেও ডেট করতে পারে। অপরদিকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, প্রবাসীরা ভোট দিতে না পারলে ভোটের কাস্ট হারে কম পড়বে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে দৃঢ় প্রতিজ্ঞ নির্বাচন কমিশন। আর এই নির্বাচনী উৎসবে প্রবাসীদের অন্তর্ভুক্ত করতে চায় ইসি। প্রক্সি সিস্টেম, যেটা ভোটারের আত্মীয় স্বজন তার ভোটটা দিবে অথরাইজ করলে, সেটা হতে পারে, প্রোভাইডেড সেটা যথেষ্ট কেয়ারফুলি করা হয়। পাশাপাশি পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং সিস্টেম, প্রক্সি ভোটিং পদ্ধতির স্বচ্ছতা, ডিজাইন, নিরাপত্তা, মান ও আইনি চ্যালেঞ্জ সহ সার্বিক দিক নিয়ে আজকে রাজনৈতিক দলসহ অংশীজনদের মতামত নেন নির্বাচন কমিশন সচিবালয়। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। দর্শক, প্রবাসী ভোটিং বিষয়ে আরো বিস্তারিত জেনে নেব আমাদের সহকর্মী আবু সাইদ অপুর কাছ থেকে। অপু, আমরা জানি নির্বাচন কমিশন থেকে 20টির বেশি নিবন্ধিত দল এবং 4টি অনিবন্ধিত দলকে প্রবাসী ভোটিং নিয়ে আয়োজিত সেমিনারের আমন্ত্রণ জানানো হয়েছে। তো ইসির সার্বিক কর্মযজ্ঞের আর কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। নাদিয়া, আপনাকে ধন্যবাদ। কিছুক্ষণ আগে কিন্তু আপনি দর্শকদের উদ্দেশ্যে জানাচ্ছিলেন যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে 20টি নিবন্ধিত এবং এর মধ্যে 4টি অনিবন্ধিত যে রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল প্রবাসী ভোটের ক্ষেত্রে, এবং সেই ভোটটি আসলে প্রক্সি ভোটিংয়ের মাধ্যমে কিভাবে হতে পারে বা কেমন হতে পারে সেই পরামর্শের জন্য। কারণ একটি দেশের অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে গেলে সব ধরনের রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচনটি সম্পন্ন করতে হয়। সেই বিষয়টি কিন্তু মাথায় রেখে বিগত দিনে নির্বাচনের যে নির্বাচনী কর্মযোগ্য সেগুলোকে পাশ কাটিয়ে নতুন করে যাতে নির্বাচনটি ইতিহাসে একটা মাইলফলক হিসেবে পরিচিত হয়, সেই জন্য কিন্তু আজ নির্বাচন কমিশন সেই ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন স্টেক হোল্ডার এবং সুশীল সমাজ, গণমাধ্যম কর্মী সবার সাথে কিন্তু এই প্রবাসী ভোট কীভাবে প্রক্সি দেওয়া যায় এবং কিভাবে দেওয়া যায়, অনলাইন পদ্ধতি দেওয়া যায় কিনা বা কোনো বিশ্বস্ত ব্যক্তির মাধ্যমে দেওয়া যায় কিনা, এইসব বিষয় নিয়ে আসলে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন এবং অন্যান্য কমিশনাররা ছিলেন। সেগুলো নিয়ে কিন্তু এখনও কিন্তু আলোচনা চলছে এবং সে প্রথম সেশনে কিন্তু এখনও আলোচনা শেষ হয়নি। গণমাধ্যম কর্মীরা কিন্তু এখানে সবাই আমরা অপেক্ষা করছি। তবে একটি বিষয় না বললে নয়, এই যে বৈঠকে যে অংশগ্রহণ করেছে বিএনপি, জামাত, এলডিপি, খেলাফত মজলিস সহ আরও অন্য রাজনৈতিক দল, এবং যেসব দলগুলো আসলে এখানে এসেছেন তারা যখন কথা বলে বের হয়ে যাচ্ছেন, গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলছেন, তারাও প্রক্সি ভোটের পক্ষে একদম সহমত প্রকাশ করেছেন। কিন্তু একটি বিষয়ে কিছু বিষয়ে তারা দ্বিমত প্রকাশ করেছেন।
কিছুটা তারা পরামর্শ দিতে চেয়েছেন। সেজন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু আগামী 15 মে পর্যন্ত একটি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, যাতে করে আসলে মানুষজন বা যে রাজনৈতিক দলগুলো তাদের পরামর্শ দিতে পারে যে প্রক্সি ভোটটা প্রবাসীদের কীভাবে নেওয়া যেতে পারে। কারণ বাংলাদেশের প্রায় 2 কোটিরও বেশি মানুষ কিন্তু প্রবাসে অবস্থান করছে, এবং যারা ভোটার, যারা বিগত দিনে অর্থাৎ 24, 18 এবং 24-এ যারা নির্বাচনে ভোটে যারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, তারাও যেন ভোট দিতে পারেন সেই বিষয়টি তারা জানিয়েছেন। এখন আসলে সবাই অপেক্ষা করছি, যেহেতু বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে 4 সদস্যের যে প্রতিনিধি দলটি আসছেন, তারা আসলে এখনও সেশনে তারা বক্তব্য রাখছেন। আমরা তার অপেক্ষায় রয়েছি, এবং সব দলের আসলে মন্তব্য একটাই, যেহেতু 15 মে পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া রয়েছে, এবং এই সময়সীমার মধ্যে তারা যেহেতু প্রক্সি ভোটের পক্ষে সমর্থন করেছেন, তবে বিশ্বাসযোগ্যতা নিয়ে কিছুটা প্রশ্ন থাকলেও সেই বিশ্বাসযোগ্যতা যেন এই কমিশন ফিরিয়ে আনে, সেই বিষয়টির জন্য কিন্তু তারা বারবার এখানে গণমাধ্যম কর্মীদেরকে জানিয়ে গিয়েছেন। তো এখন আসলে বৈঠক চলছে। দ্বিতীয় সেশনের পরে বিএনপি আমাদের সাথে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবে, কী ধরনের আলোচনা হয়েছে, এবং 15 মে পর্যন্ত যে সময় বেঁধে দেওয়া হয়েছে সেই সময়টা আসলে কতদিন পর্যন্ত স্থির থাকবে সেই বিষয়টা আমরা পরে জানতে পারবো। তো এটাই ছিল আমার কাছে নাদিয়ার সর্বশেষ খবর। নাদিয়া। আপু, আপনাকে ধন্যবাদ। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, জুলাই বিপ্লবে শহীদদের আত্মত্যাগের সুযোগ কাজে লাগিয়ে রাষ্ট্র বিনির্মাণের পথ খুঁজতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টার উপর নির্ভর করছে এই সংগ্রাম কতটা ফলপ্রসূ হবে। সকালে সংসদ ভবনের এলডি হলে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সঙ্গে বৈঠকের শুরুতে শুভেচ্ছা বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, 16 বছর ধরে মানুষ যে নির্বাচনের জন্য অপেক্ষা করছে, সংস্কারের মধ্য দিয়ে মানুষের সেই প্রত্যাশা পূরণ করতে হবে। যারা প্রাণ দিয়েছেন তাদের কাছে আমাদের অঙ্গীকার, তাদের কাছে আমাদের দায় হচ্ছে আমরা যেন এই সুযোগকে হাতছাড়া না করি, যেন আমরা প্রকৃতপক্ষেই রাষ্ট্র বিনির্মাণের প্রক্রিয়াটা শুরু করতে পারি। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশকে সম্পূর্ণ আবর্জনা মুক্ত করতে কাজ করছে জামায়াতে ইসলামী, যেখানে সকল জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষ সম্মানের সাথে বসবাস করতে পারবে। সকালে মৌলভীবাজারের ভুকশিমল ইউনিয়নে দাওয়াতি সভায় তিনি কথা বলেন। সুন্দর, পরিচ্ছন্ন, দুর্নীতি এবং দুঃশাসন মুক্ত বাংলাদেশ গড়ার আগ পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান জামায়াতের আমির। এই বাংলাদেশে আর আবর্জনার বাংলাদেশ আর রাখতে দিব না ইনশাআল্লাহ। একটা সুন্দর, পরিচ্ছন্ন, উন্নত, মর্যাদাপূর্ণ, মানবিক, দুর্নীতিমুক্ত, দুঃশাসন মুক্ত বাংলাদেশ না হওয়া পর্যন্ত আমার লাগে দোয়া করবো, আল্লাহ যত শক্তি দিছেন তাম শক্তি উজাড় করিয়া যেন এই জাতির লাগে চিৎকার দিয়ে যাইতে পারে। আপনারা দোয়া করেন। পবিত্র হজ পালনের লক্ষ্যে মধ্যরাত থেকে শুরু হয়ে গেছে হজ ফ্লাইট, চলবে 31 মে পর্যন্ত। আশকোনার হজ ক্যাম্পে ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে যাওয়া যাত্রীদের ইমিগ্রেশন সম্পন্ন হচ্ছে। সৌদি আরব থেকে আসা ইমিগ্রেশনের 75 সদস্যের একটি দল শাহজালাল বিমানবন্দরে বসে সে দেশের ইমিগ্রেশন সম্পন্ন করবে। প্রতিবারের মতো এবারও সর্বোচ্চ সংখ্যক হজযাত্রী আশকোনা হজ ক্যাম্প হয়ে সৌদি আরবে যাবেন। 3টি এয়ারলাইন্স হজযাত্রী পরিবহন করছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিমানবন্দর দিয়ে হজযাত্রী পরিবহন করছে। সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস এয়ার শুধু শাহজালাল বিমানবন্দর থেকে যাত্রী পরিবহন করছে। দর্শক, এই মুহূর্তে আশকোনা হজ ক্যাম্প থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী SM আরিফ। আরিফ, হজ ক্যাম্পে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবগামী যাত্রীদের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? আজ কয়টি ফ্লাইট আছে? কতজন যাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেবেন? বিস্তারিত আমাদেরকে জানাবেন। নাদিয়া, প্রথম দিনের যে হজ যাত্রীরা যাবেন সেখানে 10টি ফ্লাইট রাখা হয়েছে। সেই 10টি ফ্লাইটে 4180 জনের মতো যাত্রী যাওয়ার কথা সৌদি আরবে হজ পালন করতে। ইতিমধ্যে আমরা যে তথ্যটি পেয়েছি তাতে 5টি ফ্লাইট ইতিমধ্যে ঢাকা ছেড়ে গেছে, আর বাকি 5টি ফ্লাইট যাবে আজকে রাতের মধ্যেই, সেটি সৌদি আরবে পৌঁছাবে। হজযাত্রীদের সাথে আমরা কথা বলেছি, তারা এবারের সার্বিক যে ব্যবস্থাপনা সেটিতে একদমই সন্তুষ্ট। বিশেষ করে এবার যে অন্তর্বর্তী সরকার কয়েকটি বিষয় হাতে নিয়েছে, সে তার মধ্যে একটি অ্যাপস তৈরি করা হয়েছে। হজযাত্রী যারা রয়েছেন তাদের সার্বিক তত্ত্বাবধান এবং তাদেরকে নির্দেশনা প্রদানের জন্য একটি অ্যাপস রয়েছে, তারা নির্দেশনা পাবেন সেখান থেকে। পাশাপাশি তারা যে হাজিরা যে যাচ্ছেন হজে, তাদের যে মোবাইল রোমিং সেটি কিন্তু ফ্রি করে দেওয়া হয়েছে। এভাবে নানা কিন্তু উদ্যোগ হাতে নিয়েছে অন্তর্বর্তী সরকার। এই কারণে
যারা হজযাত্রী রয়েছেন তারা সন্তুষ্ট। তবে আপনি জানেন যে হজে বেশিরভাগই বয়স্ক মানুষগুলোই হজে যায়, বড় হজ যেটিকে বলা হয়। সেখানে তারা আসলে অনেকেই আসলে এই অ্যান্ড্রয়েড ফোনের সাথে সম্পৃক্ত না, বা তারা এটা বিষয়ে খুব একটা জানেন না। সে কারণে তাদের একটু সমস্যা হয়েছে, অনেকে হয়তো সেই সুবিধাটা পাবেন না। তবে সার্বিক যে এই অ্যাপসটির মাধ্যমে তারা বিভিন্ন নির্দেশনা পাবেন, যারাই এই অ্যাপসটি ব্যবহার করতে পারবেন তারা কিন্তু সুবিধা পাবেন সেটি জানিয়েছেন, এবং তারা বলছেন যে এই সুবিধা কিন্তু তারা এখনও নিচ্ছেন। এবং ওখানে গিয়েও সেই নির্দেশনা, যেখানে হজের যে পালনের যে নিয়ম নীতি সেটি কিন্তু সেখানে রয়েছে, সেখানে কোথায় কখন কিভাবে যেতে হবে সেগুলোও কিন্তু সেই নির্দেশনার মধ্যে রয়েছে, বা সব কিছু মিলিয়ে অ্যাপসটি কিন্তু তৈরি করা হয়েছে। সেটিতে কিন্তু তারা সন্তুষ্ট এবং তারা সেটি ব্যবহার করে সন্তোষ প্রকাশ করেছেন। তবে যেটি আগে বলছি যে বয়স্করা অনেকেই অ্যান্ড্রয়েড ফোন চালাতে পারেন না, তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা হয়েছে। আর গতকাল রাত থেকে কিন্তু আসলে এই ফ্লাইটটি শুরু হয়েছে। আমরা যেটি জানিয়েছি 2:15টার দিকে প্রথম ফ্লাইটটি ছেড়ে যায় ঢাকা থেকে, এবং তারপরে কিন্তু পরে এখন পর্যন্ত 4টি ফ্লাইট, সব মিলিয়ে 5টি ফ্লাইট কিন্তু ঢাকা ছেড়ে গেছে। একটি বিষয় জানিয়ে রেখে কিছু অভিযোগ আমরা এখানে এসে পেয়েছি। তার মধ্যে একটি বড় অভিযোগ রয়েছে, যারা হজে যাবেন তাদের মধ্যে অনেকেই আসলে স্বামী স্ত্রী এই ভিসার জন্য আবেদন করেছেন, অনেকে টিকিটও কেটে ফেলেছেন, কিন্তু স্বামী স্ত্রী দুজনের একজন হয়তো অনেক ক্ষেত্রে ভিসা পেয়েছেন। অনেকে, আমরা কয়েকজনের সাথে কথা বলছি, অনেকে বলছেন যে পুরুষ যে রয়েছে তিনি ভিসাটি পেয়েছেন। তার আমি একজনের সন্তানের সাথে কথা বলেছি, তিনি বলছেন যে তার বাবা এই ভিসাটি পেয়েছেন কিন্তু তার মা ভিসাটি পান নাই। সেক্ষেত্রে কিন্তু তারা দুজনে আলাদা আলাদাভাবে কীভাবে যাবেন, পরে ভিসা কখন পান সেটি নিয়েও অনিশ্চয়তা রয়েছে। এই রকম কিছু অভিযোগ কিন্তু এখানে রয়েছে, যেটি বরাবরই আমরা পেয়ে থাকি। এছাড়া আসলে সার্বিক ব্যবস্থাপনা নিয়ে যারা হজ যাত্রী রয়েছেন তারা সন্তোষ প্রকাশ করেছেন, এবং তারা দোয়াও চেয়েছেন যেন যেভাবে যে আল্লাহর যে নৈকট্য লাভের আশায় হজ পালন করতে যাচ্ছেন সেটি যেন ফুলফিল করে, তা পূরণ করে আসতে পারেন, এবং সহি সালামতে সুস্থভাবে তারা ফিরতে পারেন, সেই দোয়া কিন্তু সবার কাছে তারা চেয়েছেন। আমরাও প্রত্যাশা করি তারা হজ পালন করে সুস্থভাবে ফিরে আসুন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর আশকোনা হজ ক্যাম্প থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী SM আরিফ। চলে যাব পরের সংবাদে। দর্শক, নির্বাচন কমিশনে সংবাদ সম্মেলনে যুক্ত রয়েছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা নজরুল ইসলাম খান। আমরা এখন সরাসরি চলে যাব সেখানে। এখানে প্রেজেন্ট করেছেন এগুলেন আমরা শুনলাম, আমরা আমাদের দলে এই নিয়ে আলোচনা করে আমাদের দলের অবস্থান আপনাদেরকে আমরা জানাব। তবে 2014 সালের নির্বাচনেরও আগে, যেটা নির্বাচন হয় নাই আসলে, তারও আগে এই নির্বাচন কমিশন RPO সংশোধনের একটা উদ্যোগ নিয়েছিল। তখন আমরা বিএনপির পক্ষ থেকে যে প্রস্তাবগুলি করেছিলাম, যেটা নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা নির্বাচন কমিশনে এসেছিলাম, সেখানেও আমরা প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটের অধিকার আমরা দাবি করেছি। এরপরে 2016 সালে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে ভিশন 2030 ঘোষণা করেছিলেন, সেখানেও প্রবাসী বাংলাদেশিদের ভোটের অধিকার দেওয়ার কথা বলা হয়েছে। 2022 সালে 23 সালে বিএনপির পক্ষ থেকে 27 দফার রাষ্ট্র সংস্কার বা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা আমরা একটা ঘোষণা করেছিলাম। সেখানেও প্রবাসী বাংলাদেশিদের জাতীয় সংসদ নির্বাচনে যাতে ভোট দিতে পারে সেই ব্যাপারে আমরা প্রস্তাব করেছি, দাবি করেছি। এরপরে আমাদের যুগপৎ আন্দোলনে রত যেসব রাজনৈতিক দল, সবাইকে সম্পৃক্ত করে তাদের সবার সম্মতি নিয়ে 2000 জুলাই মাসে রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ঘোষণা করলাম। সেখানেও প্রবাসী শ্রমিকদের, প্রবাসী বাংলাদেশিদের বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার আমরা দাবি করেছি। দর্শক, নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলনে ছিলেন বিএনপির জ্যেষ্ঠ নেতা নজরুল ইসলাম খান। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। চলে যাব পরের সংবাদে।
রাজধানীতে মানুষের দৈনন্দিন ব্যবহারের জন্য ওয়াসা যে পানি সরবরাহ করছে, বিভিন্ন এলাকায় সেই পানি ঘোলা এবং দুর্গন্ধযুক্ত, এমনকি পানিতে মিলছে পোকামাকড়ও। রান্না, গোসল, খাওয়া সহ দৈনন্দিন কাজে এসব ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি ব্যবহার করতে হচ্ছে নগরবাসীকে। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। ওয়াসার পানি নিয়ে রাজধানীর বেশিরভাগ এলাকার মতো মালিবাগ, মানিকনগর, খিলগাঁও, বাসাবো, শাহজাহানপুর, বাড্ডা, রামপুরা এলাকার বাসিন্দাদের অভিযোগের শেষ নেই। বহুদিন ধরে চলা এই সমস্যার সমাধান কোনোভাবেই পাচ্ছেন না এই এলাকার বাসিন্দারা। পানি পোকা সবসময় পাওয়া যাইতেছে, সবসময় ফ্রেশ হইতেছে না। অনেকবার টাঙ্কি আমাদের করা হয়েছে কিন্তু হইতেছে না। পানি আসতেছে, খুব দুর্গন্ধ পানি, ফুটানো যায় না, খাওয়া যায় না। সরজমিনে দেখা যায় ওই এলাকার মানুষ স্থানীয় মসজিদের গভীর নলকূপ ঘিরে বোতল, কলসি হাতে পানির জন্য লাইন ধরে অপেক্ষা করছেন। তারা জানান, ওয়াসার পানি খাওয়ার অনুপযোগী হওয়ায় মসজিদের পানি একমাত্র ভরসা। পানি খাই তোমার ডায়রি হয়ে গেছিল, 2বার ডায়রি হয়েছিল। মাথা আটা ওই জায়গায় এই ময়লা পানিতে অনেক গন্ধ, তারপরে এসে পোকা আসে। পানি তো খাওয়া যায় না, ব্যবহার করা যায় না, গোসল করলে শরীর চুলকায়। বছরের পর বছর পানির সমস্যা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও দায়িত্বশীলরা এর সমাধানে কোনো উদ্যোগ নেননি এমন অভিযোগ ভোক্তাদের। গাদের কোনো অভাব নাই, আর পোকারও কোনো অভাব নাই। এতদিন পানি আমরা মুখেই দিতে পারিনি। লাখ লাখ টাকার পানি ওরা বিক্রি করে টাকা নিতেছে। আমার প্রতিটা বাড়িতে আপনি পানি কিনাই না খায়, কেউ এই পানি খাওয়ার কোনো যোগ্যতা নাই। ওনারা যা খাইতে পারবো, কেমনে খাইবো এটা? সাধারণ মানুষের অভিযোগ নিয়ে ওয়াসা কর্তৃপক্ষ জানায়, সরবরাহের পানিতে কোনো ধরনের সমস্যা নেই। নিয়মিত ট্যাঙ্কি পরিষ্কার না করার ফলে পানিতে পোকার জন্ম হয়েছে। সরাসরি যে লাইন থেকে পানি আপনার রিজার্ভারে পড়ছে সেইটা, আর রিজার্ভারে পড়ার পরে ওভারের ট্যাঙ্কি সেই পানি নিচ্ছেন, এই দুটি পানি যদি কম্পেয়ার করে আপনি যদি দেখতেন, এইগুলি যতগুলো অভিযোগ আপনি পাইছেন সমস্ত অভিযোগের রিপোর্ট কিন্তু এখানে রাখা আছে। আমরা একাধিকবার চেক করছি, কিন্তু আমরা কিন্তু আমাদের পানিতে এটা পাই নাই। 3 মাস অন্তর অন্তর বা 6 মাস অন্তর অন্তর বা 4 মাস অন্তর অন্তর আপনার রিজার্ভারটা পরিষ্কার করেন, এবং আপনার রিজার্ভারটা লিকেজ কিনা, পানি যে দিচ্ছি সব পানি চলে যাচ্ছে কিনা, না অন্য জায়গা থেকে কিছু আপনার ইনগেশন হচ্ছে কিনা, এইটা আপনারা একটু টেক কেয়ার করেন। বিশুদ্ধ পানি পেতে নিজের বাসার জলাধার নিয়মিত পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেন ওয়াসার প্রধান প্রকৌশলী। শিমুল খান, মাই টিভি, ঢাকা। এবার একটি নিখোঁজ সংবাদ। মাইটিভির টঙ্গী প্রতিনিধি SM গোলাম আজাদের পিতা মোহাম্মদ নুরুল ইসলাম গাজীপুরের 17 নং ওয়ার্ড যোগীতলা গ্রামের নিজ বাড়ি থেকে বাইরে বের হবার পর থেকে নিখোঁজ রয়েছে। বয়স আনুমানিক 77 বছর। তার পরনে ছিল আকাশি কালারের ফতুয়া এবং লুঙ্গি। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তার খোঁজ পেয়ে থাকেন, তাহলে 017092890000 এই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।